শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। নমস্কার, বরাক বিনোদনের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি শতাক্ষী বিশ্বাস। দর্শক বন্ধুরা, আজকের এই দিনটি আমাদের প্রত্যেক বাঙালির জন্যই অত্যন্ত বিভীষিকাময়। আজ থেকে ঠিক ৬৫ বছর আগে এমনই একটি দিনে আমাদের শত সহস্র বাঙালির কণ্ঠে ধ্বনিত হয়েছিল, জান দেব তব জবান দেব না। পুলিশের নির্মম অত্যাচারে রক্তাক্ত হয়েছিল ১১টি তরতাজা প্রাণ। শিলচরের রেলওয়ে স্টেশন আজও ওদের রক্তে রঞ্জিত। তাই আজকের এই দিনে আমাদের বরাক বিনোদনের একটি ছোট্ট প্রয়াস, ১৯-এর স্মরণ। আজকের আমাদের এই বিশেষ পর্বে আমাদের অতিথিরা হলেন শ্রী রামকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। উনি হচ্ছেন দক্ষিণ হাইলাকান্দির একজন সুপরিচিত শিক্ষক এবং মণিপুর আঞ্চলিক সমিতি বঙ্গ সাহিত্যের সভাপতি। আর আমাদের সাজন রয়েছেন আমাদের হাইলাকান্দির সুপরিচিত কবি অনন্যা ভট্টাচার্য মহাশয়। ওনার আরও একটি পরিচয় হচ্ছে উনি দক্ষিণ হাইলাকান্দির একজন সুপরিচিত শিক্ষিকা। তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে আমাদের এই পর্বটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি আপনাদের দুজনের কাছেই একটি প্রশ্ন করব। আজ ১৯শে মে। আমরা ছোটোবেলা থেকেই অনেক অনুষ্ঠান করে ঘটা করে এই ১৯শে মেটি পালন করেছি। যেহেতু এটা আমাদের জন্য একটি দুঃখের দিন, কারণ এই দিনেই আমাদের ১১ শহীদ আমাদের জন্য, আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। এই দিনটি আপনাদের জীবনে ঠিক কেমন, কি অভিব্যক্তি রাখে? ধন্যবাদ বরাক বিনোদনকে। খুব সুন্দর একটা প্রশ্ন শতাক্ষী বিশ্বাস করেছে। ভালো লাগলো যে এমন একটা সুযোগ পাওয়া গেছে যেদিন আমরা আমাদের চেতনার দিনটাকে ঠিক উপলব্ধি করতে পারি। আজ আমরা যখন শিক্ষকতা করতে যাই, বিভিন্ন স্কুলে যখন ছাত্রদের সঙ্গে আলোচনায় যাই, তখন দেখি যে ১৯টা সম্পূর্ণ একটা উৎসবে পর্যবসিত হয়েছে। কিন্তু ১৯ ঠিক যে অর্থে ১৯শে মের আমরা উত্তরাধিকার লাভ করেছি, সেই অর্থে ১৯ কিন্তু আমাদের জাগরণের, আমাদের চৈতন্য সম্পাদনের একটি দিন ছিল। বৃহত্তর বরাক উপত্যকা অর্থাৎ কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি নিয়ে যে একটি ভৌগোলিক এরিয়া, সেই সীমার মধ্যে মানুষ, বাংলাভাষী যারা, তারা নিজেদের মাতৃভাষাকে, যে মাতৃভাষাকে রবীন্দ্রনাথ বলেছেন মাতৃদুগ্ধ সমতুল, তাকে রক্ষা করার জন্যে এক গণ আন্দোলন সৃষ্টি করেছিলেন। আর সেই আন্দোলনের পরিণতি হয়েছিল যে কথাটি আগেও উল্লেখিত হয়েছে, আপনারা শুনেছেন, জান দেব তবু জবান দেব না। সত্যি জান দিয়েছিল আমাদের একাদশ ভাই বোন। তাই ১৯ শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নাচ গানের মধ্যে সীমাবদ্ধ নয়, সে আমাদের উপলব্ধির, সে আমাদের ফিরে দেখার একটি দিন। এবং এখনও আমরা সেইভাবেই ১৯কে দেখতে চেষ্টা করি। স্যারের কাছে আমার আরও একটি অনুরোধ, আপনি যদি ১৯ নিয়েই একটি কবিতা আমাদের শোনান। শতাক্ষীর অনুরোধে একটা কবিতা পড়ার চেষ্টা করছি। খুব প্রিয় কবি আমাদের হাইলাকান্দি জেলার এবং বরিষ্ঠ কবি মানিক চক্রবর্তী খুব ভালো লিখে যাচ্ছেন এবং ১৯ দিনটাকে এরা বড় সামনে থেকে দেখেছেন। তাই ১৯-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি মানিক চক্রবর্তীর বালকের সাক্ষ্য আমি তোমার অনুরোধ রাখতে পড়বার চেষ্টা করছি। বালকের সাক্ষ্য। জ্যৈষ্ঠের দাবদাহ ছিল, আকাশ নীল ছিল, বাতাসে বারুদ ছিল, শব্দের আশঙ্কিত ছিল, ভয়ে ত্রস্ত কৃষ্ণচূড়া জড়িয়ে ধরেছিল আকাশকে। বালক অর্বাচীন ছিল, বিস্ময়ে দেখেছিল, বাজি রেখেছে প্রাণ, একদল দামাল প্রাণ। পুলিশের বুটের তলে
উদ্ধত লাঠির তলে, বন্দুকের নলের মুখে, কাচারির গেটে পথ রোধ করে শুয়ে আছে তারা। মৃত্যুর সাথে জড়াজড়ি করে মুখে নিয়ে গান, বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমাদের প্রাণ। জেনে রেখো এমনি করেই এসেছে 19। ধন্যবাদ। খুবই সুন্দর কবিতা। আমরা জানি আমাদের এই বাংলা ভাষার জন্য কত মানুষ কত কিছু খুইয়েছেন। এবারে আমি চলে যাব অনন্যা ভট্টাচার্য মহাশয়ের কাছে। 19 তোমার জীবনে কেমন অভিব্যক্তি নিয়ে আসে? নমস্কার। শতাক্ষী আমাকে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটির উত্তর আমি কবি মানিক চক্রবর্তীর লেখা কবিতার মাধ্যমে দিচ্ছি। কবিতার নাম 19 মে। দিনটি ছিল এক লাল টুকটুকে সূর্য ওঠার। দিনটি ছিল কৃষ্ণচূড়ার পাপড়িগুলো ঝরে পড়ার। দিনটি ছিল হৃদয় জুড়ে রক্ত ঝরার। দিনটি ছিল মাতৃভাষা বাংলা ভাষার ভালোবাসার। দিনটি ছিল মায়ের ভাষা কেড়ে নেওয়ার প্রতিবাদের। দিনটি ছিল অফিস কাছারি অচল করার। দিনটি ছিল সবাই মিলে রেল রোকার। দিনটি ছিল দলে দলে রাস্তা জুড়ে শুয়ে পড়ার। দিনটি ছিল মাতৃভাষা ভালোবাসার বাংলা ভাষার। দিনটি ছিল শাসক শ্রেণীর ঘুম ছোটানোর। দিনটি ছিল পুলিশ মিলিটারির চোখ রাঙানোর। দিনটি ছিল টিয়ার গ্যাস আর লাঠি চালানোর। দিনটি ছিল ধরে নিয়ে জেল ভরানোর। দিনটি ছিল মাতৃভাষা বাংলা ভাষার ভালোবাসার। দিনটি ছিল দামাল প্রাণীর উন্মাদনার। দিনটি ছিল মায়ের কোল শূন্য করার। দিনটি ছিল তাজা প্রাণে বুলেট বেঁধার। দিনটি ছিল হাহাকার আর অশ্রু ঝরার। দিনটি ছিল 10টি ভাইয়ার একটি বোনের শহীদ হওয়ার। দিনটি ছিল, দিনটি আছে, দিনটি থাকবে চিরকালের মাতৃভাষা বাংলা ভাষার ভালোবাসার। ধন্যবাদ। সত্যি 19 মে আছে, থাকবে এবং থেকে যাবে আমাদের মধ্যে সারা জীবন। এবারও আমরা আবার প্রশ্নের দিকে যাচ্ছি। তো যেহেতু অনেক আন্দোলন অনেক কিছু হবার পর আমরা এই মাতৃভাষাকে জিতে নিয়েছি আমাদের জন্যে, কিন্তু তবুও আমাদের সমাজে আমরা দেখতে পাই কোথাও একটা খামতি রয়ে গেছে। আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখছি যে ওরা ইংরেজি ভাষাকেই মাহাত্ম্য দিচ্ছে, বাংলা ভাষাকে ততটা দিতে পারছে না। বাংলা স্কুলের কথা বলছি না, ইংলিশ মানে ইংরেজি বিদ্যালয়গুলো। তো সেক্ষেত্রে আমরা কি অভিভাবকদের দোষ দিতে পারি? এই যে বিষয়টি ইংরেজি ভাষা, কিন্তু যদি আমরা একটু ভালো করে চিন্তা করে দেখি বা একটু ব্যাকরণগত দিক থেকে দেখি, তাহলে শতাক্ষী তুমি পরিষ্কার দেখতে পাবে যে ইংরেজি বলো, হিন্দি বলো, বাংলা বলো, উড়িয়া বলো, মৈথিলি বলো, ভোজপুরি, মগহি, যে বিহারের ভাষাগুলো, প্রতিটি ভাষার ক্ষেত্রেই কিন্তু সংস্কৃতের একটি প্রভাব রয়ে গেছে। এবং সেই সংস্কৃত ভাষা থেকে আসা ভাষাগুলো একটা ভাবধারা লক্ষ্য করেই এগিয়ে চলে। অথচ ইংরেজি ভাষার ক্ষেত্রে যে সুবিধেটা আছে, বাংলা ভাষার ক্ষেত্রে এখনো অবধি সেই সুবিধাটা আমরা কিন্তু পেতে পাচ্ছি না। সেটা হচ্ছে কি, যে একটা বাংলা ভাষা শিখতে গেলে প্রথমে 47টা অক্ষর শিখতে হবে মিনিমাম। তারপরে আকার, ইকার, ঔকার ইত্যাদির জটিলতা রয়েই গেছে। অথচ ইংরেজি যদি 26টা অক্ষর একটু শিখে নেওয়া যায়, একটু লিখে দেওয়া যায়, তাহলে সেটা সহজেই জুড়ে জুড়ে কী করে একটার পর একটা শব্দ তৈরি হয়, ক্রমটি তৈরি করে দেওয়া যায়। এবং বাংলা ভাষার যে উপভাষা, এই মুহূর্তে গুগলের কথা মতো আমরা যদি চিন্তা করি, তাহলে প্রায় 1600 রকমভাবে বাংলা ভাষা ছড়িয়ে ছিটিয়ে বলা হচ্ছে। তো এই যে উপভাষাগুলো, আমাদের একেবারে আঞ্চলিক উপভাষায় যখন খানো খরগু কিগে খসল বলা হচ্ছে, তখনও আমরা সেটাকে বাংলা বলছি। আবার যখন কেন,
কে বলেছে, কখন বলছে, সেই মান্য বাংলাকে বাংলা বলছি। তার উপরে যখন লেখ্য ভাষা আসছে, লেখ্য ভাষাকে আবার দুভাগে ভাগ করে নেওয়া হলো, সাধু ভাষা, চলিত ভাষা। কথ্য ভাষাকে বিভিন্ন উপভাষা দিয়ে সাজিয়ে দেওয়া হলো। এই যে বিভাজনগুলো, এত বিভাজন কিন্তু দ্বিতীয় ভাষায় নেই। দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি, কারণ সাম্রাজ্যবাদী ইংরেজ যেখানে গেছে সেখানেই তারা তাদের ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে রেখেছে। কোথাও কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি নেই, সর্বত্রই দ্বিতীয় ভাষা ইংরেজি এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ MIL অর্থাৎ মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে ভাষা তত্ত্ব। তো সেই তাত্ত্বিক দিক থেকেও বাংলা ভাষা চর্চার যে অবকাশ, সেখানে সুযোগের একটু অভাব বোধহয় রয়েই গেছে। এ অভিভাবকের দোষ নয়, এ পরিবেশের দোষ নয়, এ বাচ্চাদের দোষ নয়, এ বড়দের দোষ নয়। দোষটি হচ্ছে আমাদের বর্তমান শৈক্ষিক পরিকাঠামো। অর্থাৎ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার যে স্থান পাওয়া উচিত ছিল এবং মাতৃভাষা নিয়ে যতটা চর্চা হওয়ার কথা ছিল, মাতৃভাষা নিয়ে সেইভাবে চর্চার অবকাশ কিন্তু হচ্ছে না এখনও। আমার যা মনে হয় আর কি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মাতৃভাষা চর্চার অবকাশ যদি তৈরি হয়, এভাবে 19 যেমন আমাদের একটা বিশেষ দিন, 21শে ফেব্রুয়ারি আরেকটি বিশেষ দিন, এছাড়াও রবীন্দ্র, নজরুল, সুকান্ত এরা যেমন রয়েছেন, আমাদের আঞ্চলিক ভাষায় যারা কবিতা চর্চা করছেন তাদের যদি গুরুত্ব দেওয়া হতো সেইভাবে, যেমন আমাদের এই হাইলাকান্দি জেলার আঞ্চলিক ভাষার কবি আনন্দলাল নাথ, মাতিলেও বেড়া, মিঠাইয়ের মশা। তাছাড়া আমরা আমাদের স্যারের কথাও বলতে পারি, ব্রজন সিনহা স্যার বিষ্ণুপ্রিয়া ভাষা থেকে চর্চা করেছেন, আবার এনে আমাদের বাংলায় তিনি আমাদের নমস্য কবি হয়ে রয়েছেন এখনও, আমরা শ্রদ্ধায় তাকে স্মরণ করি। তো এই যে স্মরণগুলো, এই স্মরণগুলো কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারছি না। এই স্মরণের মাধ্যমেই মনন বা চিন্তাভাবনাটা উঠে আসতো। সেই উঠে আসার যে পরিকাঠামো, সেটার যদি উন্নতি হয়, অবশ্যই বাংলা ভাষার প্রতি মানুষের স্নেহ জন্মাবে, শ্রদ্ধা জন্মাবে এবং ভালোবাসা জন্মাবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যে সরকারি স্কুলগুলো আছে, সেখানে আমরা প্রথমত বাংলাটাই পড়াচ্ছি, কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে, যেমন বেসরকারি সংস্থানগুলোতে, ওদের সব কিছুই ইংরেজিতে। তো আমি এটা সরাসরি বলতে পারছি না যে সরকারের দোষ, কিন্তু যদি আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা আরও 2-3টি বিষয় যদি আমরা বাংলাতে আনতে পারি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে বাংলার দিকে বাংলামুখী করা যাবে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কী? যেখানে বিষয়ের প্রশ্ন আসছে, সেই জায়গায় সবথেকে বড় কথা, প্রথমত ভালো লেখা বইয়ের প্রয়োজন আছে, যেটা সৃষ্টির কাজটি এখনও চলছে। ইংরেজি ভাষায় যখন ছেলেমেয়ে চর্চা করছে, তখন ইংরেজি ভাষার বই পেতে তার অসুবিধে হচ্ছে না। বাংলার ক্ষেত্রে কিন্তু সেই অসুবিধাটা আমরা এখনও অনুভব করি এবং প্রকৃত পক্ষে বাংলা যতটা চর্চা হওয়া উচিত ছিল বাংলার স্বর্ণযুগের পরে, বর্তমান যুগে এসে কিন্তু সেইভাবে বাংলা নিয়ে ঠিক লেখালেখি হচ্ছে না। ছেলেমেয়েরা বাংলা থেকে তাই ডিট্র্যাক্ট, সোজায় পরিভাষায় বলতে গেলে মানে বিচ্যুতি ঘটছে তাদের, বাংলা থেকে তারা সরে যেতে চাইছে। কারণ এই জটিল জিনিসকে কম্পিউটারের যুগের ছেলেমেয়েরা কতটুকু গ্রহণ করবে সেটাও কিন্তু বিবেচ্য। কারণ কম্পিউটার যেখানে ডিজিটাল যুগ, ডিজিটে সব কাজ হয়, সেখানে বাংলার মতো একটা কঠিন জিনিসকে, যেমন ধরো আমরা যদি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা কিংবা দুর্গেশ নন্দিনী কিংবা বিষবৃক্ষ, এইসব বিষবৃক্ষ উপন্যাসের এক জায়গায় বঙ্কিমচন্দ্র এক যুবকের বর্ণনা দিতে গিয়ে বলছেন, শালপ্রাংশু বৃষস্কন্ধ, অর্থাৎ শালগাছের ডালের মতো তার বাহু এবং ষাঁড়ের মতো তার কাঁধ চওড়া। তো এই অদ্ভুত বাংলা শুনলে আমার ছেলেমেয়েরা আমার পাশেও আসবে না, বলবে বাবা স্যার বাংলার বাঘ হয়ে বসে আছেন। তো এই যে বিকট বাংলা, সেখান থেকে বাংলাকে সহজ করার চেষ্টা যেটা রবীন্দ্রনাথ করেছিলেন, সহজ পাঠ সৃষ্টি করে, ছড়ার তৈরি করে, একটু একটু করে, সেই কাজটা কিন্তু সেইভাবে হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এখন আর কি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, যদিও ততটা পড়াশোনা করিনি বা করতে পারছি না,
পরিবেশ পরিস্থিতির চাপে, তবুও আমার মনে হচ্ছে যে সেই কাজটি যদি সঠিকভাবে হতো তাহলে বোধহয় বাংলার প্রতি ছেলে মেয়েদের আকর্ষণ বাড়ত, যেমন তেমনি বড়রাও অবশ্যই বাংলার প্রতি অনুপ্রাণিত হতো এবং বাংলার দিকে ধাবিত হতে পারত। অবশ্যই আমরা আবারও আসবো স্যারের কাছে। এবারে চলে যাচ্ছি আরও দুটো কবিতায়। তো অনন্যাদি আর দুটো কবিতা আমাদেরকে শোনাও। শতাক্ষী আমাকে দুটো কবিতা বলার জন্য বলল। আমি প্রথমেই বেছে নিচ্ছি আমার খুব প্রিয় কবি রীতাচন্দ। রীতাচন্দের লেখা কবিতা বর্ণমালার পুজোর দিন। ফেলে আসা দিন মেখেছে গায়ে জ্যৈষ্ঠের খরতাপ, এখনো দাঁড়িয়ে কৃষ্ণচূড়া মুছে ফেলেনি রক্তছাপ। গুমড়েছে মেঘ, ঝিরি ঝিরি কেঁদেছে খুব আকাশ, মুষ্টিবদ্ধ হাত দৃঢ়তায় লিখে গেছে ইতিহাস। আজও 19 প্রহরী হয়ে রয়েছে শিওরে দাঁড়িয়ে, জেগে ওঠে পুজো শাড়ি বর্ণমালার ডালি সাজিয়ে। আরেকটি কবিতা আমার বন্ধু ডক্টর সমিতা ভট্টাচার্যের লেখা। কবিতার নাম আমার 19 অমর 19। শব্দে তোমার কৃষ্ণচূড়ার রং, তাই আজও বড় বক্র স্রোতের সরব ধারা, তাই আজও পদলেহনে সবটুকু হয়নি সারা, তাই আজও আমরা বিমূর্ত বিদ্রোহের সুর, তাই আজও বেদনার ধূলি গোধূলি মধুর, তাই আজও একাদশে জাগে 19-এর ভোর, তাই আজও মায়ের ভাষায় আবেগের ঘোর। আমি শতাক্ষীর কাছে অনুরোধ রাখছি এবার যেন ওর গলায় আমরা একটু গান শুনতে পাই। অনন্যাদি একটি অনুরোধ করেছেন, তো আমি গাইছি 19-এরই একটি গান। একাদশ শহীদের প্রাণ দিয়ে গেছে যারা বলিদান, ভুলিবে না বাঙালি ভাষার লাগিয়া যারা দিয়ে গেছে অমূল্য প্রাণ। ওরা বঙ্গমায়ের বীর সন্তান, একাদশ শহীদের প্রাণ দিয়ে গেছে যারা বলিদান, ভুলিবে না বাঙালি ভাষার লাগিয়া যারা দিয়ে গেছে অমূল্য প্রাণ। ওরা বঙ্গমায়ের বীর সন্তান। তো দর্শক বন্ধুরা, চলে যাচ্ছে আবারও আমাদের প্রশ্নের পর্বে। আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের 19শে মের অনুষ্ঠান, বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানের রিহার্সেল হচ্ছে, অনুশীলন হচ্ছে। জিজ্ঞেস করলাম 19শে মেটা কি তোমরা কি জানো? আর একটু রেগেই জিজ্ঞেস করেছিলাম, ওরা সবাই হাসছে, হয়তো ওরা জানে না। তো সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমাদের এই বরাক বিনোদনের এই অনুষ্ঠানে একটু বলেন 1961-র সেই 19শে মের কথা, যাতে বাচ্চারা একটু বুঝতে পারে সেদিন কত বড় বিভীষিকাময় ছিল আমাদের বাঙালিদের জন্যে। হ্যাঁ, এটা বেশ গল্প টাইপের একটা ঘটনা হয়ে গেছে এখন। আমরা এটাকে অনেক সময় যখন ভাবি তখন আমাদের চেতনায় একটা সুরসুরি হয় যে আমরা কি সত্যি 19-এর উত্তরাধিকার পাওয়ার যোগ্য হয়ে উঠেছি। শিশুদের কাছে কিংবা কিশোরদের কাছে 19 জানার জন্যে 19-এর যারা লিখে গেছেন তাদের মধ্যে আমার খুব প্রিয় লেখক যিনি গবেষক কানু আইচ নামটি ভাষা সংগ্রাম 61 থেকে 86 যে বইটা ভাষা শহীদ দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে বেরিয়েছিল, সেখানে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা হয়েছে। এছাড়া তিনি নিজেও লিখেছেন। আমরা জানি যে 19-এর দিনের যে ঘটনাটি, সে ঘটনাটির যে প্রেক্ষাপট সেটা কিন্তু তৈরি হয়েছিল 60 থেকে। 1960-এ প্রথম যখন অসমীয়া ভাষা আসামের একমাত্র দাপ্তরিক ভাষা অর্থাৎ সেক্রেটারিয়েট ল্যাঙ্গুয়েজ, একমাত্র ইউজেবল ল্যাঙ্গুয়েজ বলে আমাদের তৎকালীন সরকার ঘোষণা করলেন, তখনই কিন্তু
ব্রহ্মপুত্র উপত্যকায় একটা আন্দোলনের ছায়া দেখা গেল এবং ওই 60-এর দিকের শেষে প্রচুর বাঙালি নিধন শুরু হলো। সেখান থেকে বাঙালিদের ব্রহ্মপুত্র উপত্যকা একটা অত্যাচারের মানে কি বলবো, একটা অত্যাচারের যেন বন্যা বইছিল। এবং গুড়েশ্বর বলে একটা জায়গা, গুড়েশ্বর গ্রামে যেখানে বাঙালিরা বেশি থাকতো, সেই গুড়েশ্বরে একসঙ্গে অনেকগুলো ঘর পুড়িয়ে দেওয়া হলো। মানুষ ঘর ছাড়া হয়ে গেল 50,000-এর মতো, হিসেব অনুযায়ী, সরকারি হিসেব অনুযায়ী প্রায় 50,000-এর মতো মানুষ ঘর ছাড়া হয়ে গেল। তো সেই সময়টাতে এটার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। তাই ভারতবর্ষের এই প্রত্যন্ত এলাকা, যেটা আমাদের একেবারে পিছিয়ে থাকা ছিল সেই সময়টাতে, আমাদের শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি, এই যে 3টি জেলা, যা তৎকালে কাছাড় বলে সমৃদ্ধ ছিল, কাছাড় জেলায় আমাদের ওই বরাক সংগ্রাম পরিষদ নাম নিয়ে একটা সংগ্রামী সংস্থা তৈরি হলো। সেই সংস্থা কিন্তু বেসিক্যালি প্রথম, আমরা যতটুকু জানি ইতিহাস চর্চায়, ভাষা শহীদদের ইতিহাস চর্চায় দেখা যায় যে হাইলাকান্দি এবং করিমগঞ্জে সেন্টার্ড ছিল। তারপরে ঘটনাচক্রে করিমগঞ্জের কাটিগড়া থেকে যখন 9 জন আন্দোলনকারীকে ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল শিলচর রেল স্টেশন তারাপুরে, তখন সেই 19শে মে, মানে 12 তারিখের ঘটনার পরে 12 তারিখ পুলিশ প্যারেড হলো। তারপর 19-এর ঘটনার দিন যখন তাদের নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে ট্রাকটা থামিয়ে দেওয়া হলো। ট্রাকটা আকস্মিকভাবে থামানোর সঙ্গে সঙ্গে সেই জায়গার যারা আন্দোলনকারী ছিল, রেল স্টেশনে যারা শুয়েছিল, তারা সহ সবাই অনেকেই উঠে গেলেন কি হচ্ছে দেখতে। একজন অজানা মানুষ ট্রাকটাতে আগুন ধরিয়ে দিল এবং সেই ক্ষণে যারা নেমে এলেন না পালিয়ে গেলেন, তারা বিভিন্নভাবে তখন ওই আন্দোলনকারীদের মুক্তি করে দেওয়ার জন্য তারা, মানে যারা পুলিশের হেফাজতে ছিল, গ্রেফতার করে নিয়ে এসেছিল কাটিগড়া থেকে, করিমগঞ্জের। তো তারপরেই দেখা গেল যে না, এরা সব চলে গেল, কিন্তু বিমলা প্রসাদ চালিহা মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকা অবস্থায় গুলির আদেশ দিলেন এবং জানা যায় তথ্য অনুসারে যে প্রায় 17 রাউন্ড গুলি চলল মাত্র 7 মিনিটের মধ্যে। মাত্র 7 মিনিটের মধ্যে 17 রাউন্ড গুলি যখন চলল, সেই গুলিতে বিদ্ধ হলো আমাদের কমলা, শচীন, এরা এই একাদশ ভাই বোন। কমলা ভট্টাচার্য, যার কথা মনে হলেই আমাদের অন্যরকম একটা অনুভব হয়। শুধু HSLC তৎকালীন মেট্রিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোবে, কি অদ্ভুত একটা অনুভব তার ভেতরে। ছোট বোনকে নিয়ে এসে গেছে ভাষা আন্দোলনে সবার সঙ্গে মিশতে, সবার সঙ্গে জয় হিন্দ বলতে, মাতৃভাষা জিন্দাবাদ বলতে। সেই মহিলা প্রথম ভাষা শহীদ হিসেবে আমরা উল্লেখ করতে পারি কমলা ভট্টাচার্যকে। প্রথম এই জন্যই বলা হচ্ছে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্যও আরেকজন ভাষা শহীদ হয়েছেন, সুদেষ্ণা সিনহা। তো এই যে ক্রমগুলো, এই ক্রমগুলোর জন্যেই আমরা বলতে পারি যে ভাষা শহীদ দিবসটা আমাদের আবেগের সঙ্গে জড়িত, আমাদের চেতনার সঙ্গে জড়িত, আমাদের ভাবনার সঙ্গে জড়িত। যতক্ষণ না সেই দিনটাকে আমরা উপলব্ধি করতে পারবো, যতক্ষণ না সেই ক্ষণটাকে আমরা আমাদের মনের মণিকোঠায় জায়গা দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাষার প্রতি সেই ভালোবাসাটি তৈরি হবে না। ভাষার জন্য একটা ভালোবাসার প্রয়োজন আছে, যে ভালোবাসাটি আমাকে ভাষা বলতে, ভাষাকে ব্যবহার করতে শেখাবে। আজ এই আন্দোলনের ফলে, 61-র আন্দোলনের ফলে আমরা কি পেয়েছি? যে পাওয়াটি, সেই পাওয়াটি হচ্ছে আমাদের পরম পাওয়া। আজ আসামে দ্বিভাষা তত্ত্ব চলছে, 2টি ভাষা। আসাম, আমরা বরাক অঞ্চলে বাংলা ভাষা সরকারিভাবে স্বীকৃত ভাষা এবং অসমীয়া ভাষা যেমন ব্যবহার হবে, সরকারি ভাষা হিসেবে বাংলাও সমানভাবে মর্যাদা লাভ করবে। এই কথাটি কিন্তু এই শহীদদের প্রাণের বিনিময়ে হয়েছে। তাই বাংলা ভাষাকে শুধু ভালোবাসলে চলবে না, একে চর্চার জন্যে পরিকাঠামো তৈরির প্রয়োজন আছে। সে কথাটি বর্তমান প্রজন্মের জন্যে আজকের দিনে আমাদের একটি, বলা যেতে পারে, শপথের মতো হয়ে থাকুক। সেক্ষেত্রে কি আমরা ধরতে পারি যে এই যে আমাদের জেন জি অ্যান্ড জেন আলফা, ওদের ক্ষেত্রে যদি আমাদের বাংলা ভাষাটাকে একটু
চর্চার বিষয় করে নিতে হয়। সাংস্কৃতিকভাবে কি আমরা সেটাকে করতে পারি? যেমন নাটকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাংলা নাটক বা গানের ক্ষেত্রেও ওদের ঝুঁকিটা যদি আমরা বাড়িয়ে দিই বাংলার ক্ষেত্রে, তো হয়তো ওরা বাংলামুখী হবে। অবশ্যই অবশ্যই। জেনজি, এই যে জেনারেশন জি, যাকে জেড জেনারেশন বলা হচ্ছে, জেনজি, যদি জেনজিকে আমরা অনুপ্রাণিত করতে হয় তাহলে সাংস্কৃতিকভাবে সাংস্কৃতিক মঞ্চে বাংলাকে উপস্থাপনের প্রয়োজন রয়ে গেছে। সেখানে নাটকে, কবিতায়, গানে, চর্চায় বাংলার ব্যবহার সঠিকভাবে শুদ্ধভাবে করাটি একান্তভাবে প্রয়োজন। তবে সেক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, বিকৃত বাংলা ভুল বাংলা নয়। সমস্ত বাংলার উপভাষার চিন্তা ওর থেকে উপরে উঠে মান্য বাংলাকে যথাযোগ্য সম্মান দিতে হবে, যাতে সমস্ত পৃথিবীবাসী বাঙালি বুঝতে পারে যে বাংলা, সেই বাংলাকে। আমি আঞ্চলিক ভাষাকে কোনো অবস্থায় ছোট করতে চাইছি না, কোনো উপভাষাকে নিচু দেখাতে চাইছি না। সে চর্চা হোক, কিন্তু সেই চর্চা থেকে উঠে আসুক আমাদের মান্য বাংলার সম্মান, মান্য বাংলার প্রতি ভালোবাসা। দর্শক বন্ধুরা, আবারও চলে যাচ্ছি অনন্যাদির কবিতায়। তো এবারে কি শোনাচ্ছ অনন্যাদি? আমি কবি গোপাল চক্রবর্তীর লেখা ক্ষত কবিতা। কবিতাটির নাম হচ্ছে ক্ষত কবিতা। আমাদের পাঁজরে 17 রাউন্ড গুলির দাগ, আমাদের নিরীহ কবিতার গা জুড়ে আছে শ্যাম কল্যাণ রক্তের আরতি। আমাদের রক্ত মাখা চিৎকারের বান প্রস্থ ধরে সমুদয় যাত্রা বিদিত মৃত্যুর দিকে। হেঁটে এসেছি দূরের উত্থান, 61 পেরিয়ে অনেক ভাসমান পথ। পথ ভাসে অচ্যুত বেদনার মেঘ কুয়াশায়, ডুবে যাওয়া স্তিমিত রাতের উড়ান স্পর্ধায় পথ এঁকে দেয় বাংলার বলি রেখা। ঠোঁটের প্রান্তধায় রেখা ধরে জেগে ওঠে রক্তাক্ত সম্বোধন। পথে পথে কবিতার লাশ, বুলেট ব্যারিকেড, তবুও পথের মূর্ছিত গানে এই 21 সালে আমাদের এখনো 19 পায়। টুকরো টুকরো 19 নিয়ে আমরা এখনো মায়ের কাছে ফিরি, প্রত্যেকটা স্বপ্নে ডোবা ঘিনঘিনে ফসফরাস রাতের আগে। অসংখ্য ধন্যবাদ অনন্যাদি এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্যে। স্যারের কাছে আমার আরেকটি প্রশ্ন। এখন দেখা যাচ্ছে যে যে নতুন নতুন বইগুলো আমাদের পাঠ্যপুস্তকে আসছে পাঠ্য বই হিসেবে, সেক্ষেত্রে অনেক পরিবর্তন। যে বাংলা ভাষা আমরা পড়ে এসেছি সে বাংলা ভাষা অন্য ছিল, এখনের বাংলা ভাষায় অনেক পরিবর্তন চলে এসছে। তো সেটিকে কি আমরা কারণ ধরতে পারি, মানে আমাদের সমাজে বাংলাটার এত পিছিয়ে যাওয়ার? শতক্ষী, আমি যে কথাটি বলতে চাইছি এই তোমার এই প্রশ্নের প্রেক্ষাপটে, সে হচ্ছে যে বাংলা ভাষার কোনো পরিবর্তন হয়নি। সাহিত্যের ভাবনার পরিবর্তন তো কালের চক্রে চলবেই। সময়ের সঙ্গে সঙ্গে সাহিত্যের যে ভাবনা সেগুলো বদলাবে। যেমন সামাজিক ব্যবস্থা, জাতপাত, এই সমস্ত জিনিস সেই আজ থেকে 50 বছর আগে যেমন ছিল আজ কিন্তু সেই জায়গায় নেই। তাই সাহিত্যের প্রেক্ষাপটগুলো বদলেছে, কিন্তু ভাষাটা জায়গাতেই আছে। তবুও যে বইগুলো আসছে সেই বইগুলোতে বিভিন্নমূলক গবেষণামূলক কাজের ফলে দেখা যাচ্ছে কি অনেক সময় যুক্তাক্ষরকে ভাঙতে চেষ্টা করা হচ্ছে। যুক্তাক্ষরকে ভাঙতে চেষ্টা করা হচ্ছে ক মূর্ধন্যস্ব খ মনে করা যাক, তো 3টে বর্ণকে একসঙ্গে ক্ষয় যেরকম উচ্চারণ করা হচ্ছিল সেই রকম ক্ষয় কিন্তু উচ্চারণ করার চেষ্টা করছে না। ব্রাহ্মণ হয় ময়, তো এই যে হয়ের সঙ্গে ম যুক্ত হয়ে একটা বিকৃত নতুন অক্ষর তৈরি হচ্ছিল, সেই অক্ষরগুলোকে হয় নিচে হস দিয়ে ম লেখা হচ্ছে, এগুলো ভাঙা হচ্ছে। ভাঙা চোড়ার ফলে উচ্চারণটা ঠিক জায়গায় পৌঁছচ্ছে না। এর পেছনেও একটা কারণ কাজ করে। সে কারণটি হচ্ছে যে সংস্কৃত ভাষার প্রতি আমাদের অবহেলা। একটা দীর্ঘকাল সংস্কৃত ভাষাকে ডেড ল্যাঙ্গুয়েজ বা মৃত ভাষা বলা হয়েছে। সংস্কৃত ভাষাকে যদি চর্চা করা হতো তাহলে আমাদের যে ভাষাগুলো চলছে
সংস্কৃত ভাষার সুবিধা কি? যেমন ধরো আমরা যদি আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোকটি উচ্চারণ করি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসবা মামেকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সেখানে অকারান্ত মানে হলন্ত অ কিংবা হস অন্ত অ কিংবা বিবৃত অ, এ লুপ্ত অ, এই জিনিসগুলো ধ্বনিতত্ত্বের যে দিকগুলো, ফোনেটিক্সের যে দিকগুলো, সেগুলো যে পরিষ্কারভাবে উচ্চারিত হতো ঠিক সেভাবে উচ্চারণ করতে অসুবিধে হচ্ছে। ওই জায়গাতে বাংলার ভাঙাচোরা যারা করছেন বা যারা এই কাজগুলো করছেন তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে ঠিক ঠিক উচ্চারণ বৈশিষ্ট্যের সঙ্গে আমার ভাঙাটা মিলছে কি না। তাহলেই বোধহয় এই জিনিসটা থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারবো বলে মনে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেমন প্রথম শ্রেণীর বাচ্চা, দ্বিতীয় শ্রেণীর বাচ্চা, ওদের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাকে যুক্তাক্ষর দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু যুক্তাক্ষর একটি অনেক কঠিন বিষয়। তো সে ওইটার ভেঙে চুরে যেভাবে পারছে উচ্চারণ করছে। তো সেদিকে কি আমাদের এটা খেয়াল রাখা দরকার, বয়সও বাংলা ভাষা বা ভাষার সুন্দরভাবে উচ্চারিত হওয়ার জন্য দায়ী হতে পারে? দেখো, এখানেও আমি তোমার ওই একটা কথার সঙ্গে ঠিক মনের মিল খুঁজে পাচ্ছি না। ওই যে তুমি বলছো কঠিন, যুক্তাক্ষরকে কঠিন বলবো না, যুক্তাক্ষরটা বলার মতো করে তার, যেমন আমাদের ক থেকে ম পর্যন্ত এই বর্ণমালার এই বর্ণগুলোকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। তো যারা বড়রা বাংলা নিয়ে চর্চা করছেন তাদের অন্তত এটুকু বুঝতে হবে যে ক থেকে ম পর্যন্ত যখনই বর্ণগুলো উচ্চারণ করব আমার জিহ্বা যেন তালু বা মুখগহ্বরের কোনো একটা জায়গায় স্পর্শ করে উচ্চারিত হয়। এবং যখন স্বরবর্ণগুলো উচ্চারণ করছি অ থেকে ঔ অবধি, তো অ এবং ও এর উচ্চারণ যে এক না, এই সেন্সগুলো মানে এই চৈতন্যটুকু যদি না থাকে, যারা ভাষা শিক্ষক, যারা ভাষা নিয়ে চর্চা করছেন, তারা যদি এগুলো আরও বিস্তারিতভাবে না অনুধাবন করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে, ঠিক না? তো আমি বলি যে ওই সমস্যাগুলো নিয়ে আমাদের আরও ভাবতে হবে, যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করছি, চিন্তা করছি। আমরা যদি আরও সঠিক পথে এগোই, অবশ্যই ভালো বাংলা উচ্চারণ তত্ত্ব থেকে ধ্বনিতত্ত্ব, সুনীতি চ্যাটার্জি কিংবা সুকুমার সেনের উচ্চারণ তত্ত্ব, ধ্বনিতত্ত্ব দিকগুলো আমরা আরও বিস্তারিতভাবে তখন উপলব্ধি করতে পারবো। এবং তখনই বাংলার সঠিক প্রয়োগে এবং বাংলাকে, যেমন রবীন্দ্রনাথ ভালোকে পরিষ্কার লয়ের সঙ্গে বিবৃত ও না বলে সমৃত ভালো গানের ক্ষেত্রে। তো এই যে গানের ক্ষেত্রে এই জিনিসগুলো, তুমি শিল্পী, গান গাও, তাই বলছি যে গানের ক্ষেত্রে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো যে গানের জন্য হচ্ছে, কিন্তু যখন আমি বক্তব্য রাখছি বা কথা বলছি তখন আমার শব্দটা কাট কাট, আমাদের বর্তমান পরিভাষায় যাকে আমরা বলছি, অর্থাৎ একটু সোজা সাপটা হওয়া দরকার। এই জিনিসগুলো, এই তফাৎগুলো ধীরে ধীরে উপলব্ধি না করতে পারলে কিন্তু ভালো জিনিস আমরা পাবো না, ভালো বাংলা পাবো না। ঠিক আছে, আমার মনে হচ্ছে, এগুলো আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাইছি আর কি। আমাদের এত কষ্টের অর্জিত বাংলা ভাষা আমরা কোনো দিনই ভেঙে চুরে যেতে দেব না। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে আমাদের বাংলা ভাষা আমাদের মধ্যে আমাদের মতন করে থাকে। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে। তো স্যারকে আমার শেষ প্রশ্ন, বর্তমান বাংলা চর্চার পরিকাঠামো সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। এই পরিকাঠামো শব্দটির সঙ্গে আমার মনের খুব যোগ, এই জন্যেই পরিকাঠামো সম্বন্ধে বলতে আমার ভালো লাগে। এবং বাংলার যে পরিকাঠামো আমাদের বরাক উপত্যকায় তৈরি হয়েছে, এই 19 মে যেটা 61-তে শুরু হয়েছিল, সেখান থেকে আজ অবধি এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা দেখলাম যে একটু একটু করে আমরা কিন্তু পিছিয়ে যাইনি। যদিও সেই গেল দলটি আমাদের বলতে চাইছে বাংলা হারিয়ে যাচ্ছে, বাংলা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা মানতে পারছি না। সমস্ত পৃথিবীতে আজও বাংলা সমানভাবে সমাদৃত এবং আমরাও সেইভাবেই এগিয়ে চলার চেষ্টা করছি। আজ বরাক উপত্যকার যদি আমরা দেখি, তাহলে যারা নেই আমাদের শ্রদ্ধাস্পদ কবিরা, বিজিত কুমার ভট্টাচার্য কিংবা ব্রজেন্দ্র কুমার সিনহা,
শক্তিপদ ব্রহ্মচারী, এদের নাম আমরা এক শ্বাসে উচ্চারণ করতে পারি। এরা আমাদের বাংলা চর্চার চেতনার সঙ্গে যুক্ত হয়ে আছেন, বাংলা চর্চার ভাবধারার সঙ্গে যুক্ত হয়ে আছেন। এছাড়াও আধুনিক সময়ে, একেবারে অত্যাধুনিক সময় যেটি, সেখানেও কিন্তু বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কিংবা বরাক বাংলা এ ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেগুলো বাংলা ভাষার জন্য কাজ করে যেতে চাইছে এবং মানুষ সেই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। তাহলে আমরা বলতে পারি যে পরিকাঠামো যে একেবারে ভেঙে চুরে গেছে তা কিন্তু নয়, পরিকাঠামো তৈরি হচ্ছে এবং আমরা আশাবাদী অবশ্যই হবে। আমরা আমাদের আলোচনার শেষ প্রশ্ন তুমি বলেছ এবং আমার মনে হচ্ছে আমরা যাই বললাম, যতটুকু বললাম, সে আমি আমাদের নিজস্ব ভাবধারা থেকে, চিন্তা ভাবনা থেকে বলেছি এবং বরাক বিনোদন সেটার সুযোগ করে দিলেন যে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দিলেন। তার জন্যে আমরা কৃতজ্ঞ হয়ে থাকবো এবং এই ধরনের ইলেকট্রনিক মিডিয়া বা বৈদ্যুতিন মাধ্যম যেগুলো আছে, সেগুলো যদি এরকম করে সুযোগ সৃষ্টি করে, তাহলে অবশ্যই বাংলা তার জায়গায় পৌঁছবে এবং বাংলা একদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু তখনও বাংলা বেঁচে থাকবে, বাংলা বেঁচে থাকবে, বাংলা বেঁচে থাকবে। হ্যাঁ, অবশ্যই আমাদের কবিরা, আমাদের বিভিন্ন সংগঠন, আমরা এক পায়ে খেটে যাচ্ছি আমাদের বাংলা ভাষার জন্য। তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অসম সরকারকেও। ওনারা কয়েকদিন আগে হওয়া বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের অধিবেশনে অনেক সাহায্য করেছেন, যেটি আমাদের বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেক সাহায্য করবে। তাছাড়া বহুভাষিক আসামের ভাষিক সংখ্যালঘু সংগঠন আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি সেলও আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু দিন রাত খেটে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই 19শে মের মর্যাদাটা রাখার জন্যে। দর্শক বন্ধুরা, কেমন লাগছে, কেমন লেগেছে আমাদের এই পর্বটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা যদি বরাক বিনোদন পেজটি ফলো করে না থাকেন তো অবশ্যই ফলো করবেন। আমাদের এই অনুষ্ঠানটি আমরা শেষ করব অনন্যাদির একটি কবিতা দিয়ে। কবি জিতেন্দ্রনাথের বর্ণমালা। 21 জুলাই আর 19শে মে এলে আমার মন উচাটন করে 19-21 স্মৃতির গভীরে গহনে মুদ্রিত। 19-21 রঞ্জিত করেছে বরাকের মাটি ও ঘাস, উপরে আকাশ। শহীদের রক্তে শান দিয়েছে প্রত্যাঘাতের ইস্পাত, শক্ত হয়েছে দাঁত। তাই বরাকের বাঙালি বুক চিরে লিখতে পারে রক্তের আখরে বর্ণমালা। প্রতিবাদ ধ্বনিতে মুখরিত হয়ে আজ আকাশ বাতাস। মাটি পরিপাটি ভাষার প্রতিটি আক্রমণে মুঠো শক্ত করে পণবদ্ধ হয়ে ওঠে বাঙালি অন্তর থেকে। মহান 19শে মের ডাকে ছলকে ওঠে বুকের রক্তধারা, ভাষা শহীদের আবেগে। অনন্যাদির কবিতাটা খুবই ভালো লাগলো, ধন্যবাদ অনন্যাদি। দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।